তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাস্তব সংখ্যা পদ্ধতি বা রিয়েল নাম্বার সিস্টেম এই ক্লাসটিতে। দেখো, ডান সাইডে আমি লিখে রেখেছি অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এবং এটসেট্রা, অর্থাৎ এই সমস্ত সাবজেক্টের ব্যবসায় গণিত বা বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন এই যে বইটি রয়েছে, এই বইটিতে বাস্তব সংখ্যা পদ্ধতি বা রিয়েল নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটি রয়েছে। এটা হচ্ছে শুরুর দিকেরই একটা চ্যাপ্টার। সেখানকার এই চ্যাপ্টারটি আমরা পুরো ভিডিও আকারে তৈরি করেছি। তোমরা সিরিয়াল অনুযায়ী অর্থাৎ ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকবে, ঠিক আছে? তো শুরুতেই বাস্তব সংখ্যা পদ্ধতির প্রাথমিক আলোচনা হচ্ছে, মানে বেসিক ডেভেলপমেন্ট হবে আজকের এই ভিডিওতে। তাই খুব মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটা রয়েছে, এখানকার যে যাবতীয় বিষয়গুলো রয়েছে, অর্থাৎ মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এখানে রয়েছে প্রমাণ করো যে +2 বা √3 একটা অমূলদ সংখ্যা, এগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। পাশাপাশি তোমরা এখানে পোলার আকারে প্রকাশ করো, তারপরে A+iB আকারে প্রকাশ করো, এরপরে আরও যে অন্যান্য অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, ঘনমূল নির্ণয় করো, বর্গমূল নির্ণয় করো, এই যাবতীয় অঙ্কগুলো তোমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে যাবে। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করি। দেখো, এখানে কি বলা হচ্ছে যে বাস্তব সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি, তাহলে শুরুতেই আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতিটা আসলে কি। ওকে, তাহলে আমরা কি বলবো যে সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে না, হোয়াট ইজ নাম্বার সিস্টেম, মানে তোমাদের সংজ্ঞা জানতে চাচ্ছে নাম্বার সিস্টেমের। তাহলে তোমরা বলবে যে সংখ্যা লিখে প্রকাশ করার যে পদ্ধতি, তাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। খুব সহজ এবং সাদামাটা একটা সংজ্ঞা। সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে উত্তর কি, যে সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকেই বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি, বা প্রকাশ করার নিয়মকে বলবো আমরা সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে শুরুতে তোমাদের বইতে তোমরা দেখে থাকবে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, মানে সংখ্যার শ্রেণী দেয়া হয়েছে 2 ভাবে। একটা হচ্ছে বাস্তব সংখ্যা দেয়া রয়েছে এবং আরেকটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। আমার সাথে বই রয়েছে। তাহলে কি বলা হচ্ছে? বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা। বাস্তব সংখ্যা এর ইংরেজি কি? রিয়েল নাম্বার। আর কাল্পনিক সংখ্যা এর ইংরেজি কি? ইমেজিনারি নাম্বার। ইমেজিনারি নাম্বারকে আমরা আই দ্বারা প্রকাশ করি, তোমাদের বইগুলোতে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে। এবার বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? ইংরেজি একটা রেশিওনাল নাম্বার আর একটা ইরেশিওনাল নাম্বার। এই পর্যন্তই আমাদের দরকার, এর বেশি আমাদের কিন্তু দরকার নেই, তাই আমরা এর বেশি শিখব না। তাহলে শুরুতে দেখো কি বলা হচ্ছে, যে সংখ্যার শ্রেণী বা নাম্বার সিস্টেমকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা বাস্তব সংখ্যা, একটা কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যা এই চ্যাপ্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাল্পনিক সংখ্যা সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। দেখো, এই ধারণাটা আমি একটু ক্লিয়ার করছি। কাল্পনিক সংখ্যার ইংরেজি কি? ইমেজিনারি নাম্বার। তাই আমরা কোনো একটা কাল্পনিক সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে কি বললাম? কাল্পনিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। এবং আই এর একটা নির্দিষ্ট মান রয়েছে। মনে রাখবা যে আই মানে হচ্ছে √(-1) এবং এটাকে যে আমরা বলি রুট, আসলে কিন্তু এটা ঠিক রুট নয়, এটা হচ্ছে স্কোয়ার রুট। কি? SQUARE, স্কোয়ার RTT, মানে হচ্ছে বর্গমূল। খেয়াল করো, বাংলায় কিন্তু আমি এই চিহ্নটাকে বর্গমূল বলি, আর ইংরেজিতে কিন্তু শুধু রুট বলি। কি বলা উচিত? স্কোয়ার রুট। দেখো, এখানে আমরা যদি লিখি যে এক্স, তার উপরে হচ্ছে স্কোয়ার রুট, বলো তো দেখি, একে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে x⁻½ বলতে পারি কি না? নিশ্চয়ই বলতে পারি। তোমরা তো জানো রুট মানে হচ্ছে হাফ। কিন্তু এটা কিভাবে হাফ হয়েছে? হাফ হওয়ার প্রসেসটা হচ্ছে, খেয়াল করো যে এই যে আমি চিহ্নটা দিলাম, এটার নাম কি? এটার নাম হচ্ছে বর্গমূল। এটা মূল, আর এখানে কিছু না থাকা মানে কিন্তু 2 থাকা। আমরা তো জানি যে কোনো একটা সংখ্যা, ধরো +7 আর 7, এই দুটো তো একই জিনিস। কিন্তু আমরা করি কি,
আমরা 7 যদি বলি তাহলে আমরা ধরেই নেই যে সেটা ধনাত্মক, মানে হচ্ছে তার সামনে কিছু না থাকা মানে প্লাস রয়েছে। যেমন নিচের 7 আমি যদি বলি এটা ধনাত্মক নাকি ঋণাত্মক, তুমি নিঃসন্দেহে বলবে যে এটা +7। ঠিক আছে, এটা কিভাবে, যে প্লাসটা উজ্জ্বল বা হাইড আকারে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে বর্গমূলের এখানে ভিতরে যদি কিছু না থাকে তার মানে ধরে নিতে হবে কত আছে, 2 আছে। তাহলে কি x⁻, আমরা হাফ কেন লিখি বলতো, এই x এর পাওয়ার কত, 1, তার মানে হচ্ছে x⁻, এই 1টা উপরে যায় আর এই 2টা নিচে আসে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে বর্গমূল তো বুঝলে, এবার আসো ঘনমূল সম্পর্কে যদি আমরা বলি। ঘনমূল ইংরেজি হচ্ছে কিউব রুট। ওকে, ঘনমূল। ঘনমূল কি, ঘন 3কে আমরা ঘন বলি, তাহলে x এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলতো, x⁻, এখানে পাওয়ার 1 রয়েছে, তাহলে উপরে 1, তার নিচে 3। তার মানে বোঝা যাচ্ছে যে মূলের ভিতরে যেটা থাকে সেটা সবসময় ভগ্নাংশটার নিচে আসে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দিয়ে আমরা শেষ করছি। তাহলে যদি এমন থাকে 5√√x এর উপর 7, তাহলে কি হবে বলো তো দেখি। অথবা আমি x এর উপরে স্কোয়ার দিচ্ছি, তাহলে এটা কি হবে, এটা হবে x⁻, এই 2টা উপরে যাবে আর এই 5টা নিচে আসবে। তার মানে মূলের ভিতরের 5টা সবসময় নিচে আসতেছে, অর্থাৎ মূলের ভিতরে যা থাকছে সেটা নিচে আসছে। ঠিক আছে, রুটটা আমরা বা বর্গমূলটা আমরা ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে, আমরা রুট বলেই অভ্যস্ত, কিন্তু আসলে কি বলা উচিত, স্কোয়ার রুট। ওকে, আচ্ছা দেখো আমরা এবারে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে এই বিষয়টা আমরা বুঝে ফেললাম। এবং দেখো আমরা যেহেতু একটু আগে বলেছি যে i হচ্ছে কাল্পনিক সংখ্যার প্রতীক, তাহলে i = কি, √(-1)। তাহলে বলো তো দেখি, আমি যদি বলি i², তার মানে আমি বলতে পারি √(-1) তার উপর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার আর রুট যদি কেটে যায়, কেন কেটে দিলাম বলো তো দেখি, কেননা এখানে কিন্তু উজ্জ্বল অবস্থায় 2 ছিল, তাই আমি কাটতে পেরেছি। তোমরা তো জানো কাটাকাটি যখন আমরা করি তখন একই সংখ্যা কাটি, তাহলে আমি স্কোয়ার আর রুট দুটো তো আলাদা জিনিস। কেন কাটছি, কাটার কারণ হচ্ছে যে এটা হলো বর্গমূল, তার মানে স্কোয়ার রুট, এই জন্য আমি উজ্জ্বল 2টাকে কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে i² মানে হচ্ছে -1। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে i মানে √(-1) আর i² মানে হচ্ছে -1। ঠিক আছে, এটা। আচ্ছা, এবার আসো আমরা জানবো মূলদ এবং অমূলদ সম্পর্কে। মূলদ সংখ্যা, যেটার ইংরেজি আমি বলেছি রেশিওনাল নাম্বার, আর জানবো আমরা অমূলদ সংখ্যা, যেটার ইংরেজি হচ্ছে ইরেশিওনাল নাম্বার। ঠিক আছে, তো মূলদ সংখ্যা কাকে বলে, মনোযোগ দিয়ে শোনো। যে সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে বা অনুপাত আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। অনুপাত আকারে বা ভগ্নাংশ আকারে কি, মনে করো একটা সংখ্যা p আর একটা সংখ্যা q, এই আকারে যদি প্রকাশ করা যায় তাহলে সেটা মূলদ, আর যদি না যায় তাহলে সেটা কি, অমূলদ, মনে রাখবে। এবং এই ভগ্নাংশটাকে আমরা অনুপাতও বলতে পারি, p অনুপাত q এভাবে বলতে পারি। তার মানে যদি এভাবে প্রকাশ করা, এই দুইভাবে প্রকাশ করা যায় কোনো একটা সংখ্যাকে, তাহলে সেটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। যেমন আমি যদি বলি 5 একটা কি সংখ্যা, মূলদ নাকি অমূলদ, অবশ্যই মূলদ, কারণ 5-এর নিচে 1 রয়েছে, তার মানে আমি বলতে পারি 5:1, ভগ্নাংশ হচ্ছে এবং অনুপাতও হচ্ছে। ডান, এটা কি মূলদ সংখ্যা। আবার দেখো, কিন্তু আবার যদি আমি বলি 7/9, এটাও নিশ্চয়ই জানো যে এটা মূলদ সংখ্যা, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই সেটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। আবার আমি যদি বলি 1/3, এটা কি সংখ্যা, এটাও হচ্ছে কি মূলদ সংখ্যা। এটার আরেকটা সংজ্ঞা আছে, যে সংখ্যার দশমিক এর পরে মানগুলো সসীম থাকে, অর্থাৎ সীমিত থাকে, তাকে আমরা মূলদ বলতে পারি। আর যে সংখ্যার দশমিকের পরের মানগুলো কি হয়, চলতেই থাকে, মানে অসীম হয়, সেটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যার আমরা একটা এক্সাম্পল √2, √3, √7 এভাবে দেই, নিশ্চয়ই জানো তোমরা। আবার আছে পাই, এগুলো কি সংখ্যা বলো তো দেখি, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। কেন,
কেননা যদি তুমি √3 এর মান বের করো তাহলে দেখো কি হবে 1.7320508075 আমাদের কিন্তু চলতেই থাকবে, এটা কিন্তু কখনো শেষ হবে না। এটাই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো যে পাই হচ্ছে একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তোমাদের কিন্তু পরবর্তী সময়ে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা, ওকে, √2 একটি অমূলদ সংখ্যা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্সিমাম সময়ই এসে থাকে, ওকে। আচ্ছা দেখো, তাহলে আমরা মূলদ এবং অমূলদ এই দুই বিষয়টি কিন্তু বুঝে ফেললাম। তাহলে যদি মূলদ এবং অমূলদ সংখ্যার পার্থক্য আসে তাহলে এখান থেকেই তুমি পার্থক্য করে দিতে পারবে। কিভাবে দেখো, বলবে একদিকে মূলদ আর একদিকে অমূলদ। শুরুতে বলবে 1 নম্বর পার্থক্যে যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, আর যেটা যায় না সেটা অমূলদ। 2 বলবে যে সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, আর যেটা যায় না সেটা অমূলদ। দুটি শেষ। যে সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরে মানগুলো সসীম সংখ্যক সেটা মূলদ, আর যেটা অসীম সংখ্যক সেটাও মূলদ। 3টা গেল। এবার তুমি বলবে যে মূলদ যে সংখ্যাটা আছে এই মূলদ সংখ্যাটাকে আমরা প্রকাশ করব কিভাবে জানো? কিউ দ্বারা প্রকাশ করব। তাহলে মূলদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলো তো দেখি? কিউ দ্বারা। মনে রাখতে হবে মূলদ সংখ্যাকে প্রকাশ করব আমরা কিউ দ্বারা, এবং অমূলদ যে সংখ্যাটা আছে সেটাকে আমরা প্রকাশ করব কিউ সি দ্বারা। কিউ এর উপরে হচ্ছে সি ছোট্ট করে। তাহলে দেখো এটা কিন্তু প্রকাশ পদ্ধতি। তাহলে মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? কিউ দ্বারা। আর অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা? দেখো এখানে হচ্ছে কিউ সি দ্বারা। এবার আমরা বলতে পারি যে এক্সাম্পল, অর্থাৎ মূলদ এবং অমূলদ সংখ্যা এর এক্সাম্পল। তাহলে আমি বলতে পারি এই যে বলেছি যে আমি এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, কিন্তু এগুলো হচ্ছে কি? অমূলদ সংখ্যা। এভাবে তুমি 5টা পার্থক্য করে দিতে পারো। তোমাদের বইগুলোতেও দেখবে তোমরা এই 5টা পার্থক্যই রয়েছে, ঠিক আছে? আমার কাছে ঘোষ অ্যান্ড ঘোষের বই রয়েছে, এই বইটা থেকেই আমি তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু মূলদ অমূলদ এই সম্পর্কে একটা বিস্তর ধারণা পেয়ে গেলাম, এবং আমরা কাল্পনিক সংখ্যা সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। তোমাদের কিন্তু এইটুকু জানলেই বেসিক যে বিষয়টা সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই অধ্যায় সম্পর্কে। আর কিন্তু বেশি জানার দরকার নাই, ওকে? তো শুরুর ভিডিও যেহেতু, ভিডিওটা ছোটই রাখছি, পরের ভিডিও তোমরা দেখবে সিকোয়েন্স অনুযায়ী। অবশ্যই ডেসক্রিপশন বক্স খেয়াল করবে যে পরের ভিডিও লিঙ্ক কিন্তু তোমরা সেখান থেকেই পাবে। এটা প্রথম ভিডিও, আবারও বলছি, রিয়েল নাম্বার সিস্টেম এই অধ্যায়টির প্রথম ভিডিও হচ্ছে এটি, এবং এরপরে বেশ কয়েকটা ভিডিও তোমাদের থাকবে, এবং ছোট ছোট পার্ট বাই পার্ট ভাগ করা রয়েছে কিন্তু লেকচারগুলো, যাতে তোমাদের বোরিং না লাগে, ঠিক আছে? তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।